একটা অভিযোগ উঠেছে সরকারকে ঢাকায় টের পাওয়া যায়, ঢাকার বাইরে সরকার নেই। আমি এটা ব্যক্তিগতভাবে আমি আসলে অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি। মানে আমি নিজের কাছে আমার প্রশ্ন যে সরকারকে কিন্তু সরকার হিসাবে টিকতে হলে সরকার হিসাবে তাকে অস্তিত্ব জানান দিতে হয়। সরকার যদি নিজে অস্তিত্ব জানান না দেয় আসলে সরকার কোনোদিন আর থাকে না। ক্ষমতা সম্পর্কে এই কথাটা বলা হয়, আমি বহু সময় এটা কোট করি যে ক্ষমতা যদি আপনার থাকে, আপনি যদি সেটা এথিক্যালি এবং লেজিটিমেটলি মানে বৈধ এবং ন্যায়ানুগভাবে যদি ব্যবহার না করেন আপনি ক্ষমতা হারাবেন। একটা সরকার আসলে ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে সরকার হয়ে ওঠে, আমরা কিন্তু শাসন বিভাগ বলি। সো ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এমন সব ঘটনা ঘটছে যেখানে আসলে সরকার পদক্ষেপ নিচ্ছে না, ফলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় ওখানে অনেকগুলো বিকল্প সরকার, প্যারালাল সরকার দাঁড়িয়ে গেছে এবং এগুলো খুব ভয়ঙ্কর মেসেজ। আমি আপনাকে উদাহরণ দিই, ভারত আমাদেরকে নিয়ে একটা আলাপ করছে। আমি কয়েকদিন আগে ভারতের একটা চ্যানেলে ভারতের একজন এক্স মিলিটারি জেনারেল বাংলাদেশের সাথে ডিলিং নিয়ে কথা বলছিলেন। খেয়াল করবেন তারা নির্বাচিত সরকারের কথা বলছে, তার ব্যাখ্যা তিনি আবার দিচ্ছেন এভাবে যে বাংলাদেশের কোন সরকারের সাথে আমরা কমিউনিকেট করব। আমি কোনো মন্তব্য করছি, আমি তার বক্তব্যটা বলি, আমার মনে হয় আমরা বুঝতে পারবো। উনি বলছেন এখানে কি যে সরকারকে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ দেখছি সেটা সরকার। উনি বলছেন তাদের ভাষ্য মতে ছাত্ররা যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরও এক ধরনের প্রভাব বিভিন্ন জায়গায় আছে, এটা কি সরকার? এবং কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর কথাও বলছেন। তো ফলে এটা কিন্তু ভালো লক্ষণ না। একটা দেশে একটা সরকার থাকবে এবং সেই সরকারই আসলে সব পদক্ষেপ নিয়ে দেখাবে। কিন্তু আমরা বহু ক্ষেত্রেই দেখছি আসলে ঢাকার বাইরে শুধু না, ঢাকার মধ্যেও বহু ক্ষেত্রে আমরা সরকারের এক্সিস্টেন্স খুব ক্লিয়ারলি দেখছি না। সরকারের এটা খুবই মেজর ভুল। কারণ বাংলাদেশে যখন মবক্রেসি শব্দটা ব্যবহার করছেন, আমরা আগে মগের মুল্লুকের মানে অনুকরণে মবের মুল্লুক বলছি, সেই রকম একটা পরিস্থিতি তো আসলে হচ্ছে। সুতরাং সরকারের এক্সিস্টেন্স যদি না থাকে, এটা কিন্তু গ্লোবালি আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে সারা পৃথিবীর স্বীকৃতির কথা বলেছেন, উইচ ইজ রাইট, এটা তার কারণেই হয়েছে। কিন্তু আস্তে আস্তে যদি এই ন্যারেটিভটা ছড়িয়ে পড়ে যে দেখো বাংলাদেশে কিন্তু সরকার অ্যাক্টিভ না, সমালোচনা না হোক, অ্যাক্টিভ না একদম। আমরা জনগণও আসলে কি চাই, মানে শেখ হাসিনা বাংলাদেশকে কি করে গেছে এটাকে আমরা বুঝি না। আমরা শেখ হাসিনার এই তার সময়টাতে তাকে ক্লোজলি ফলো করেছি, তার বিরুদ্ধে লড়াই করেছি। একটা জাহেদ, আপনি জনগণের প্রসঙ্গ উঠালেন, তো জনগণ কিন্তু এই সরকার কি করবে না করবে এর চেয়ে বেশি দেখতে চায় সরকার অ্যাক্টিভ হোক। আমি সেটাই বলছি যে আমরা তো বুঝি, তারা মনে করে সরকার অ্যাক্টিভ না। আমরা তো বুঝি পুলিশ কোন জায়গায় আছে, আমলাতন্ত্র কোন জায়গায় আছে, দেশের প্রতিষ্ঠানগুলো কোন জায়গায় শেখ হাসিনা নিয়ে গেছে আমরা বুঝি। কিন্তু আমরা দেখতে চাই সরকার কাজ করছে এবং আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো আমি কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি। যেমন ধরুন একটা উদাহরণ দিই, হিন্দুদের বাড়িঘর এবং সম্পত্তির উপরে হামলা নিয়ে যখন প্রচুর বাদানুবাদ হচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব যখন এসেছিলেন কয়েক মাস আগে, তখন এই প্রসঙ্গে যখন বলা হলো, এরপর আমরা দেখলাম সরকার নিজে একটা পরিসংখ্যান, তিনি যেহেতু প্রশ্ন তুলে গেছেন, একটা পরিসংখ্যান আমাদের সামনে আনা হলো। এই পরিসংখ্যানটা তো আর আগে আসতে পারতো যে এই অভিযোগে এতগুলো ঘটনা ঘটেছে, এগুলো এই কারণে ঘটেছে, আমরা এতজনকে গ্রেফতার করেছি। এবার আমি খুবই আলোচিত একটা ঘটনার কথা বলি, মাজার ভাঙা হচ্ছে। ইনফ্যাক্ট দুদিন আগেও আর একটা মাজার ভাঙা হয়েছে। সরকারের আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব প্রত্যেককে কঠোর বক্তব্য, বিশেষ করে একজন উপদেষ্টাকে তো আমি রিপিটেডলি কথা বলতে দেখেছি, যারা মাহফুজ আলম, তিনি পার্সোনালি বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন আর সহ্য করা হবে না, একটার পর একটা হলো। কিন্তু আমাদের সামনে কি এই পারসেপশন আছে যারা এই কাজগুলো করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের নেই। ঢাকায় গুলশানের মতো জায়গায় একজন আওয়ামী লীগ নেতা জনাব এইচ.টি. ইমামের সন্তানের বাড়ি বলে ওখানে কিছু মানুষজন গিয়ে বেশ তাণ্ডব চালিয়েছে। জানা গেল এটা আসলে সম্ভবত তার বাড়ি না, তার সাবেক স্ত্রীর বাড়ি ওটা। আচ্ছা, যদি তার বাড়িও হয়ে থাকে এবং তিনি অভিযুক্ত, এটাও ঠিক আছে, তার বিরুদ্ধে কিন্তু দুদক মামলা করেছে। এইচ.টি. ইমামের সন্তান, বাংলা একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের সাথে ছিল, নেতা, এমপি হয়েছে। এর মধ্যে একজন লোককেও আমি ভালো লোক বলে মনে করি, একজনও না, আমরা খুঁজলে একজনও পাবো না। কেউ বলেন ভালো থাকলে আসলে আওয়ামী লীগে থাকতেই পারতেন না, আমি তাই মনে করি। তো তারা অপরাধী, কোনো সন্দেহ নেই, কিন্তু এই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? আসলে সরকার নেবে, স্টেট নেবে। তার বাড়িতে যদি খুনি এটা সেটা লুকিয়ে থাকে, তার বাড়িতে যদি প্রচুর অবৈধ সম্পদ থাকে, এই পদক্ষেপ নেবে সরকার। কোনো একজন নাগরিক যদি এরকম কিছু জেনে থাকেন, তার কর্তব্য হচ্ছে সেটা সরকারের প্রতিনিধি মানে পুলিশ থানাকে জানাবেন, জানানোর পর সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা না দিয়ে গুলশানের মতো একটা জায়গা যেখানে প্রচুর নিরাপত্তা থাকে, এখানে এলিটরা থাকেন, এখানে বিভিন্ন দূতাবাস আছে, সেখানে গেল এবং তাণ্ডব চালালো এই ঢাকা শহরের বুকে, যেখানে পুলিশ এবং সেনাবাহিনী যাওয়ার পর তারা বেরিয়েছেন, কেউ অ্যারেস্টেড হন নাই।
এই জিনিসগুলো খুবই বাজে মেসেজ। আমরা দেখতে চাই যে আপনি এগুলো ধরছেন, এগুলো ঠেকানোর চেষ্টা করছেন। এই ঘটনা যখন ঘটলো এবং কিছু হলো না, ফলে আরেকটা মব সৃষ্টির প্রবাবিলিটি তৈরি হয়। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, সেটাও আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেটি হলো ধরুন বিএনপির ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ হয়েছে জি, এবং তারা চাঁদাবাজি করছে, তার প্রমাণও রয়েছে। জি, দল থেকে কি বলা হচ্ছে যে আপনারা তাদেরকে ধরুন, একদম বলা হচ্ছে না। বলা আমরা হচ্ছে। আমরা এমনও ঘটনা আমার ব্যক্তিগতভাবে জানা রয়েছে, সেটি হলো জেলা পর্যায়ের পুলিশকে বলা হয়েছে যে আমাদের উপজেলায় অমুক এই কাজটা করেছে, আপনি তাকে ধরুন। জি, এর মানে দলীয়ভাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ শুধু রাফলি বলা হয় না, দলীয়ভাবে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। ঘটেছে, এখন এদেরকে ধরার দায়িত্ব নিশ্চয়ই সরকারের। একদম হ্যাঁ, এদেরকে ধরার পরে যদি তারা রিয়াকশন দেয় তখন দলের উপর দায় আসবে, দায় চলে আসবে, কিন্তু আমরা সেটি কিন্তু দেখছি না। একদম। এবং আমরা ওই যে বললেন যে এটা প্রমাণ আছে, কারণ বিএনপি 2000-এর বেশি মানুষকে বহিষ্কার করেছে, তার মানে বিএনপি স্বীকার করছে অপরাধে জড়িয়েছে, এটা সত্য। বিএনপি বলছে ইটস এ গুড সাইন, কিন্তু বিএনপি যদি নাই বলে, বিএনপি বললো না এবং বিএনপি গ্রেফতারে বাধা দিল, গ্রেফতার পর কিন্তু একটা সরকার তো তার কাজ করে যেতে হবে। আমি সরকারকে একটা কথা একটু বলতে চাই, আমি বহুবার বলেছি, সরকার কিন্তু আমাদের কোনো চ্যারিটি করছে না। সরকার চ্যারিটি না, আম সরি এভাবে বলার জন্য, এটা সত্য। এই সরকারের দায়িত্ব নিতে গিয়ে অনেকের এমন অবস্থা হয়েছে যে তার আগের অর্থনৈতিক অবস্থা যা ছিল তার চেয়ে খারাপ হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে কয়েকজন উপদেষ্টা এভাবে বলেছেন, ট্রু, সরকারের ফ্যাসিলিটি হয়তো অনেক আছে কিন্তু তার কম্পেনসেশন বা স্যালারি তো অনেক বেশি না, কিন্তু উনি জেনে শুনে গেছেন এবং আমরা নাগরিকরা মনে করি আমরা তো আপনার এই সুযোগ সুবিধা দিচ্ছি, সো এই সেবার জন্য আমরা ব্যয় করছি, সো ইটস নট আ চ্যারিটি। সেই কারণেই আসলে আমরা দেখতে চাই যে যেখানে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকারকে নিতে হবে। এবং একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে, সে যখন একজন ব্যক্তিও তার অধিকার ক্ষুণ্ণ হয়, সারা দেশ, যদি তাত্ত্বিকভাবে বলি, সারা দেশ তার বিরুদ্ধে অন্যায় কারণে তার বিরুদ্ধে ক্ষুব্ধ যদি হয়, তার বিরুদ্ধে যেতেও যদি চায়, রাষ্ট্রকে কিন্তু এই একজন ব্যক্তিকে রক্ষা করতে হবে। এমনকি সে যদি অপরাধী অভিযুক্তও হয়, এটা সবচেয়ে জরুরি কথা। অপরাধী অভিযুক্ত হলেও সে তার বিচার রাষ্ট্র করবে, বিচার বিভাগ করবে, তার ফাঁসি হতে পারে বিচারে, কিন্তু তার উপরেও রাষ্ট্র ন্যায় বিচার করেছে কিনা, ইনসাফ করেছে কিনা। রাষ্ট্র যখন ইনসাফ করতে ব্যর্থ হয় তখন সে আসলে আর রাষ্ট্র থাকে না। এইটা হলো মূল। হাসিনার সময় সমস্যা কি ছিল? ইনসাফ ছিল না। সো রাষ্ট্রকে ইনসাফ সব জায়গায় পেরে উঠবে না, কিন্তু ইনসাফ নিশ্চিতের চেষ্টা সে করছে, সরকার সেই চেষ্টা করছে, সেটা আমরা আসলে যদি না দেখি এটাই হতাশা। আমরা একটা বড় ধরনের উদ্যোগ দেখেছি সরকারকে, যখন ভারত এই অপপ্রচার চালালো তখন কিন্তু সে মোকাবেলা করেছে কঠিনভাবে। আমরা সবাই লক্ষ্য করেছি সরকার অ্যাক্টিভ রয়েছে এবং দেখবেন সবাই তখন সরকারের পেছনে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং সরকার যেখানে যেখানে ন্যায়ের পথে পদক্ষেপ নিতে যাবে, জনগণ কি তার পেছনে দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবে। সুতরাং এটাই হলো জরুরি কথা। আর যদি কোনো কোনো ক্ষেত্রে জনগণ ভুল বুঝতে যায়, সরকারের উচিত হবে সেটা মানুষকে কনভিন্স করা, বোঝানো যে আমাকে এটা করতে হবে, আমি আমার একটা নাগরিকেরও অধিকার নষ্ট হতে দিতে পারি না।